এবং এই চিহ্নিত করে এই হ্যাডম দেখানো নেতাদেরকে একদম এখনই কেটে ফেলতে হবে, কচু কাটার মতন কাটতে হবে, একদম ফেলে দিতে হবে। কোনো দরকার নাই, কোনো খারাপ মানুষের অস্তিত্ব থাকতে পারবে না রাজনীতিতে। বাংলাদেশে মানুষ বিএনপিকে ছিছি করবে এবং পাশাপাশি বিএনপি যদি ছিছি করে নির্বাচন দিলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে পাবে না, এমনকি সরকার গঠন করতে নাও পারে। বা ঘটনার পূর্বে কোনো না কোনো ব্যক্তির হ্যাডম দেখানোর ঘটনাই হচ্ছে মূল কারণ, এবং এই সকল হ্যাডম ঘটনা প্রভাব বিস্তার করা আধিপত্যের রাজনীতি। এই আধিপত্য প্রভাব বিস্তারের রাজনীতি থেকে দূরে না আসলে এই মিটফোর্ডের ঘটনা পুনরাবৃত্তি আবারও হবে। তাদেরকে যেভাবে হত্যা করেছে সেভাবে হত্যা করলেও মানুষের মনে শান্তি হবে না। যে হত্যা করেছে তাকে যদি সমভাবে হত্যা করা হয় তাও মনে হয় যেন আমাদের মন ভরবে না, কারণ এই দৃশ্য দেখার পরে কারো মন ভরার কথা না। তার কারো মনের মধ্যে, মানুষের মনের মধ্যে যে কষ্টটা ঢুকেছে, যে দুঃখটা ঢুকেছে, সেই দুঃখ এবং কষ্ট নিয়ে আমরা যারা রাজনীতি করি তারা সেই দুঃখ এবং কষ্টের মধ্যে কাটা খাই লবণ ছিটানোর মতো অবস্থা। আপনি দেখেছেন যে মিটফোর্ড হাসপাতালের সামনে কিভাবে দিবালোকে, প্রকাশ্যে দিবালোকে এত এত জনগণের সামনেই একজন লোককে পিটিয়ে মেরে ফেলা হলো এবং সেই লাশের উপর নৃত্য করা হলো, পাথর দিয়ে তাকে মারা হলো এবং মৃত্যু নিশ্চিত করা হলো। এবং এ ব্যাপারে বলা হচ্ছে যে এখানে যারা জড়িত তারা নাকি বিএনপির লোকজন, এবং তাদের মধ্যে এই ভাগ বাটোয়ারা নিয়ে বা একটা দ্বন্দ্ব নিয়ে, ব্যক্তিগত দ্বন্দ্ব বা ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ বলছে যে এখানে হয়তো গোয়েন্দা সংস্থার একটা অপতৎপরতা ছিল। তো অনেকেই নানাভাবে এই বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করছে। তো আমি আপনাকে জানতে চাই যে আসলে এই ঘটনাটা কি আসলে একটা ষড়যন্ত্র, নাকি এই বিভৎসতাটা আসলে একদিক দিয়ে প্রমাণ করছে যে আমাদের মানুষগুলো তারা দিন দিন নৃশংস হয়ে উঠছে, বিভৎস হয়ে উঠছে, এবং আমরা আসলে মানে মানুষগুলো আর মানুষ হিসেবে থাকছি না। ওই একটা কথা, একটা সিনেমার নাম ছিল না যে আবার তোরা মানুষ হ, তো আমাদের কি ওই অবস্থা হয়ে গেল যে আমাদেরকে আবার নতুন করে মানুষ হতে হবে, না কি? মানে এই জাতির আসলে কি ঘটছে যে একটা স্বৈরাচারী, একটা ফ্যাসিবাদী সরকারের পতনের পর একটা রাইট ডিরেকশনে আমাদের যাওয়ার যে কথা ছিল, কিন্তু মনে হচ্ছে যেন দিন দিন আমরা আবার সেই উল্টো পথে হাঁটতে শুরু করেছি। তো এই মিটফোর্ডের ঘটনার প্রেক্ষিতে আপনি এই বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ নাজমুল সাকিব, বার্তা প্রধান, নাগরিক টেলিভিশন, আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা আমাদের শুনছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। এবং আপনি খুব একটি স্পর্শকাতর এবং এমন একটি বিষয় আজকে আপনি আলোচনার বিষয়বস্তু নিয়ে এসেছেন, সেটির দুটি পার্ট। একটি হচ্ছে একটি বর্বরতা, মানুষের, আমাদের যে চারিত্রিক অবস্থান, আমাদের যে নৃশংস চিন্তা, আমাদের মানসিক অবস্থান, অন্যদিকে রাজনীতি। আমরা সবসময় যে কোনো ঘটনার মধ্যেই আমরা একটা রাজনীতি নিয়ে আসতে চাই এবং রাজনীতির আবর্তে আমরা রাখতে চাই, এবং এই কারণে আমরা রাখতে চাই যাতে ঘটনার প্রবাহ বিভিন্ন দিকে আমরা মোড় ঘুরানোর জন্য আমরা চেষ্টা করি। আপনি দেখেন, আমি যখন মিটফোর্ডের এই ঘটনাটি আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না, মানে দেখার সে সাহস আমি পাচ্ছিলাম না। যতবার দেখতে যাই আবার বন্ধ করে দিই, যতবার দেখতে যাই আবার বন্ধ করে দিই। শুধু দেখছিলাম যেখানে আরেকটি ভিডিও একটু আবছা করা, সেটা একটু দেখার চেষ্টা করছিলাম। কিন্তু আমি যখনই দেখি আমি কেন যেন একটা ট্রমার মধ্যে চলে যাই, মনে হয় যেন আমার বুকের মধ্যে পাথর দিয়ে কেউ মারছে। এইভাবে পাথর উপরে উপরে, পাথর ছুঁড়ে মারা না, কিন্তু পাথর মারা বলতে এই বড় একটা বৃহৎ একটা বড় পাটকেল বা একটা পাথর মানে মেরে মেরে একটা মানুষের মৃত্যু নিশ্চিত করা এবং মৃত্যুর পরে সেই মানুষটার উপরে বর্বর ভাবে নাচা, উৎসাহ করা। কি এক চরিত্র! এই চরিত্রের ব্যাখ্যা করতে গিয়ে আপনি যদি ষড়যন্ত্রের কথা বলেন, আপনি যদি গোয়েন্দা সংস্থার কথা বলেন, আপনি যদি কোনো দলকে চিহ্নিত করেন, কিংবা আপনি যদি দেশের রাষ্ট্র ব্যবস্থাকে চিহ্নিত করেন, তাহলে এই বিষয়গুলো কি মূল জায়গায় যাওয়া যাবে না। এবং আমরা যারা আলোচনা করি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে নিজেকে সেফ করে আলোচনা করি, কিংবা নিজের দলকে সেফ করে আলোচনা করি, কিংবা নিজের কোনো গোষ্ঠীকে সেফ করে আমরা আলোচনা করতে চাই। ফলে যেটা হয়, এই আলোচনাগুলো থেকে আমরা সমস্যা চিহ্নিত করতে পারি না। এই সমস্যাগুলো এটাই শেষ সমস্যা না, বা এটাই শুরু না। এমন না, আমরা বিশ্বজিতের সমস্যা দেখেছি, বিশ্বজিৎ একটি বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদের মনে বড় ধরনের দাগ কেটেছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে মনে। এবং বিশ্বজিতের উপরে আর যদি সুযোগ হয়, বিশ্বজিতের উপরে আমরা একটি ডকুমেন্টারিও করেছিলাম, আমাদের অর্গানাইজেশন স্কুল অফ লিডারশিপ একটা ডকুমেন্টারি করেছিল। তখন আমি সময় পেলে ডকুমেন্টারিটা আপনাকে পাঠাবো। আমরা এই ঘটনাটা, সোহাগের ঘটনাটি, এটি কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষ না, কোনো মানুষ, কোনো বিবেকবান মানুষ, কোনো রাজনীতিবিদ, এমনকি কোনো নির্মম যে পাষাণ মানুষ, সেও মেনে নিতে পারবে না এবং মেনে নেওয়ার কথা না। আমরা এটি বলতে পারি, হ্যাঁ, এই ছেলেটি ভাঙারি ব্যবসা করে। ভাঙারি ব্যবসা কারা করে? ভাঙারি ব্যবসা করে হচ্ছে যাদের সাথে অত্র এলাকার চোর, ছিনতাইবাজ, কিংবা এই সেক্টরের, কারণ আমি ভাঙারি ব্যবসা আমাদের মিরপুর এলাকায় ছিল, তো ভাঙারির দোকানে প্রায় দেখতাম এই পুলিশও ওইখানে গিয়ে
যেত, গিয়ে বিভিন্ন রকমের কারো জিনিস মালামাল চুরি হলে তাদের প্রথম টার্গেট পেয়েছিল সেই ভাঙারি দোকানগুলো খুঁজে বের করা, যে কোনো না কোনো দোকানে কারো না কারো জিনিস চুরি আছে। এবং এই ভাঙারি ব্যবসার মানে দায়িত্ব নেয়া, চাঁদাবাজি করা, কিংবা 3 লক্ষ টাকার চাঁদাবাজিটা ভাগ বাটোয়ারা করে 2 লক্ষ টাকায় নিয়ে আসা, কিংবা যারা যে দলই করুক না কেন, এখন আমি যদি বলি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারা যুক্ত ছিল, এবং তাদের যুক্ত হওয়াটাকে নিয়ে আলোচনাটা করব না ঘটনাটা নিয়ে আলোচনা করব। আমরা সবসময় একটা ঘটনার দিকে না গিয়ে আমরা ব্যক্তি বিশেষে চলে যাই, এবং ব্যক্তি কেন্দ্রিক আলোচনাগুলো করে আমরা একটা ব্যক্তি পর্যায়ে ঠেকাই এবং ব্যক্তি থেকে দলে নিয়ে ঠেকি। ফলে কি হয়, মূল জায়গায় যেতে পারি না। মূল জায়গায় কোথায়, সমাজের কোন স্তরে গিয়ে আমরা অবস্থান করছি, এবং রাজনীতিটা সমাজের কোন স্তর নিয়ে চিন্তা করে, এবং রাজনীতিটা সমাধানের জন্য সে স্তর, যে জায়গা, সে মানসিক অবস্থানগুলো চিহ্নিত করতে পারে কিনা, এবং রাজনৈতিক দলগুলোর কাদেরকে রিক্রুট করতে, যে ছেলেটি পাথর নিয়ে এক মানুষকে মেরে ফেলতে পারে, যে ছেলেটি একটি মানুষের নির্মম মৃত্যু উপভোগ করে, যে ছেলেটি নির্মম মৃত্যু উপভোগ করে নিজের জন্য না, সে শুধু পরকে দেখানোর জন্য এবং বাহাবা নেওয়ার জন্য, সে তার ইনসেনটিভ খুঁজে বেড়ায়। সেই জিনিসটি আমাদের দেখতে হবে, তাদের ইনসেনটিভটা কোথায় কোথায়। সেটি যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের আজকের আলোচনাগুলো আমি মনে করি সফল হবে। আর সেটি যদি বিশ্লেষণ না করি তাহলে আমরা বলতেই পারি না এটি একটি নিছক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো জড়িত, কিংবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জড়িত। হয়তো গোয়েন্দা তার কানে কানে গিয়ে বলে দিয়েছে যে ভাই দিবালকে খুন করো, খুন করলে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে যে পরিস্থিতিতে বিএনপিকে একটি নাজুক অবস্থায় নিয়ে যাওয়া যাবে, এবং বিএনপি নাজুক অবস্থায় যদি যায় তাহলে বাংলাদেশে মানুষ বিএনপিকে ছিছি করবে, এবং পাশাপাশি বিএনপি যদি ছিছি করে নির্বাচন দিলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে পাবে না, এমনকি সরকার গঠন করতে নাও পারে। মানে এইটাই তো উদ্দেশ্য থাকে যদি আমরা এই মর্মে কথা বলি, মানে এই মর্মে যদি এই লাইনে এই অ্যাকশন অফ মানে স্ট্র্যাটেজিতে আমরা যদি চলতে চাই তাহলে আমাদের এটি হচ্ছে মূল ব্যাখ্যা। এবং যারা এই ব্যাখ্যাগুলো দিতে চায় তাদেরও মানসিক সমস্যা আমি মনে করি চিহ্নিত করতে হবে, কারণ তারা শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আপনি অপরাধ হয়েছে, ওই ছেলেটি ওই একটি ছাত্র দলের কর্মী, একটা যুব দলের কর্মী মানে বিএনপি না। একটা ছাত্র দল কর্মী কিংবা একটা যুব দলের মানুষ যে করে, সমর্থন করে, কিংবা ভোট দেয়, কিংবা কোনো পদ পদবি চায় বা পায়, সে মানেই বিএনপি না। আর বিএনপি মানে সেই একটি ছেলে কেন্দ্রিক না। তার মানে বিএনপি মানে একটি বৃহৎ রাজনৈতিক দল, এবং বৃহৎ রাজনৈতিক দল মানে বৃহৎ জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী আমাদের কথা বলে, মানুষের কথা বলে। এবং মানুষ আমরাই তো, এমন না যে এই মানুষগুলো কোনো অন্য কোনো বঙ্গের, ফিলিপিন থেকে আসা কিংবা ভিয়েতনাম থেকে আসা কোনো মানুষ না, বাংলাদেশের মানুষ। এবং এই বাংলাদেশের মানুষগুলি অপরাধগুলো করছে, এবং আমাদের মানুষ বলেই সে অপরাধ। এই মনোজাগতিক চর্চা করতে হবে, অপরাধ জগৎ নিয়ে চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, শুধু আজকে না, পাশাপাশি দেন এর আগে এর সাথে সাথে হয়েছে খুলনার ঘটনা। খুলনায় যুবদল নেতাকে রক কেটেছে, তবে রক যে কাটলো সেই ঘটনা। আপনি ইমাম সাহেবের ঘটনা দেখেন, একটা ইমাম সাহেবকে সেখানে মসজিদের মধ্যে চাপাটি নিয়ে কেন গেল সে নামাজ পড়তে, সে মসজিদের মধ্যে চাপাটি নিয়ে তাকে নৃশংসভাবে মেরে হত্যাই করে ফেললো, পরে মারাই গেল। তার মানে এই ঘটনাগুলো আপনাকে কি আমি এখন তাহলে ঘটনা নিয়ে বলবো? তাহলে আমি বলতে হবে না সে রক কাটে, কে জামাত রক কাটে, তাহলে জামাতকে নিয়ে আমি তুচ্ছ তাচ্ছিল্য করলাম, জামাতকে আন্ডারমাইন করলাম। তার মানে আমরা তখন চলে যাবো কি আমাদের কলহের মধ্যে, এবং আমাদের কলহটা যখন যাবে তখন কি ছোট ছোট কলহগুলা ছোট না, এটা বৃহৎ আকার, এবং এগুলো কিন্তু সারা জীবনই মানে টিকে থাকবে। এবং আমরা জিয়ে রাখার কাজটাই করছি কিনা, যদি আমরা জিয়ে রাখার কাজগুলো করি তাহলে আমরা একজন একজনের উপর দোষারোপ করতে পারি, এবং সেই দোষারোপের চর্চা করি বলেই আমরা সাথে সাথে রাতের অন্ধকারে মিছিল বের করি, আমরা কোন একটি দলের প্রধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, এবং এই আন্দোলন সংগ্রাম করা মানুষগুলোই কিন্তু পুরো ঘটনাটাকে মূল ঘটনায় না গিয়ে, হ্যাঁ আমরা ঘটনা কি, মূল ঘটনার সমাধান আমরা কি চাই, আমাদের মানুষ, আমাদের বিবেক, আমাদের কিন্তু কাউকে, তাকে যদি যে হত্যা করেছে তাকে যদি সমভাবে হত্যা করা হয় তাও মনে হয় যেন আমাদের মন ভরবে না। কারণ এই দৃশ্য দেখার পরে কারো মন ভরার কথা না, তার কারো মনের মধ্যে, মানুষের মনের মধ্যে যে কষ্টটা ঢুকেছে, যে দুঃখটা ঢুকেছে, সেই দুঃখ এবং কষ্ট নিয়ে আমরা যারা রাজনীতি করি তারা সেই দুঃখ এবং কষ্টের মধ্যে কাটা খাই লবণ ছিটানোর মতো অবস্থা করছে। এখানে নয়ন বাঙালি আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আপনি খেয়াল করেন যে এই ঘটনায় এমন ভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এজ ইফ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বিএনপির কেউ একজন আছে, এজ ইফ আইজিপির দায়িত্বে বিএনপির কেউ বসে আছে, এজ ইফ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে বিএনপির নেতাকর্মীরা আছে। তা তো না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কে আছে? আছে সেনাবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? আছেন জাহাঙ্গীর সাহেব, যিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত নন। আইজিপির দায়িত্বে কে আছে? আইজিপির দায়িত্বে যিনি আছেন বাহারুল আলম, তিনি একজন জামায়াতে ইসলামের একনিষ্ঠ সমর্থক, এটা সকলেই জানে, এটা ওপেন সিক্রেট।
আমার কথা হচ্ছে আইজিপি জামায়াতে ইসলামের লোক, জাহাঙ্গীর আলম তিনি কোনো বিএনপির সাথে জড়িত নন, সেনাবাহিনী তারাও কোনো দল করে না, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তো এতগুলো ফোর্স থাকার পরেও এবং তাদের পারস্পরিক নিজস্ব চিন্তা চেতনা থাকার পরেও এই ঘটনাগুলো রোধ করতে তারা কেন এতদিন মানে এই যে 11 মাস পার হয়ে গেল কোনো ভূমিকা নিচ্ছে না কেন? এবং এই দায় কেন বিএনপি কে নিতে হচ্ছে? যে আইন শৃঙ্খলার অবনতি, এটার দায় বিএনপি কে নিতে হচ্ছে, অথচ এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে সেনাবাহিনী। আর এমনই একজন অপদার্থ অযোগ্য লোককে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে যিনি 11 মাস হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ বাহিনীর মধ্যে একটা শৃঙ্খলা আনতে পারেননি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম উন্নতি করতে পারেননি, অথচ তাকে এখনো বহাল তবিয়তে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। এখন আমার কথা হচ্ছে এই যে তাদের যে সামগ্রিক ব্যর্থতা, এই ব্যর্থতাকে ঢাকতেই কি তাহলে বিএনপির উপরে ব্লেম দেওয়া হচ্ছে? আচ্ছা, আমি এই যে একই কথাই আসছে, আসলে কথা প্রসঙ্গে ব্লেম গেমটাই চলে আসে। এবং ব্লেম গেমটা যদি আমি আবারও কথা বলি তাহলে হ্যাঁ, আপনার কথা অনুযায়ী বলতে হবে যে ঠিক আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় অবশ্যই রয়েছে, তাকে পদত্যাগ করা উচিত ছিল, সে কি করেছে কিনা, কিংবা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, তারা কোথায় ছিল, কিংবা মিটফোর্ড হাসপাতালের মধ্যে আনসার বাহিনী ছিল, শত শত 100 উপরে আনসার বাহিনী, তারা কোথায় ছিল, এবং যেখানে হয়েছে সেখানে শত শত মানুষ, আশেপাশে মানুষ যাওয়া আসা করছে, একটা প্রকাশ্য দিবালোকে যারা ভিডিও করছে, সবগুলো দায়ভার আমরা যদি নেই তাহলে সেই দায়ভারের প্রশ্ন আসবে আবার, এবং দায় দিয়ে আমি কি বক্তব্য শেষ করবো কিনা, কিংবা দায়ের পাশাপাশি কার দায় মুক্ত করা যায়। ধরেন আপনি যে ব্যক্তিটি, অনেকে বলছে না যে ভিডিও করার, সে ভিডিও করলো, ভিডিও যদি না করতো তাহলে কিন্তু আমরা দেখতাম না। তার মানে ভিডিও যে করেছে সে তার বিপক্ষেও যদি আপনি বলেন, সে বিপক্ষে বলার উপায় নাই, কারণ হচ্ছে সে কি করবে, কারণ দায়, আপনি দেখেন দায় দায়িত্বের বিষয় না। নরমালি এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, ঘটনা ঘটেছে বুধবার দুপুর বেলা আর ঘটনা ভাইরাল হয়েছে শুক্রবার বেলা, এবং শুক্রবার আপনি দেখবেন যখন এই ফুটেজটা ভাইরাল হলো একই সাথে ওই স্থানের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সবগুলো ভিডিও কিন্তু আমরা একবারে আমাদের হাতে পেলাম। যেমন আমি অনুসন্ধানী সাংবাদিক, আমার কাছে এই ভিডিও ফুটেজ গুলো যখন আসলো আমি দেখলাম একই টাইমে সিসিটিভির ফুটেজ প্লাস ওই মোবাইলে ধারণকৃত ভিডিও সবগুলো একই সময় আমাকে সরবরাহ করা হলো, এবং তারপরে কিন্তু দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সাথে এগুলোকে ভাইরাল করা হলো। তো এ থেকে কিন্তু আমি একদম 100% কনফার্ম হলাম যে এটা একটা কোনো এজেন্সির কাজ। তা না হলে কেন বুধবারের একটা ঘটনা, বুধবারে একটা পত্রিকাতে দায়সারা ভাবে এই সংবাদটা ছাপা হলো, কিন্তু জনগণের মনে বিষয়টাকে ট্রিগার করার জন্য ওই ভিডিও ফুটেজ গুলোকে তখন শুক্রবার থেকে সবখানে স্প্রেড করা হলো। তার মানে কি, যে নিশ্চয়ই এটা ওইভাবে একটা অর্গানাইজড ওয়েতে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই করা হয়েছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, বিষয়টা ইভেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানে মানে যে সময় ঘটনাটা ঘটেছে ইনসিডেন্ট, এবং আফটার দ্য ইভেন্ট। মানে আফটার দ্য ইভেন্ট যদি আপনি কনস্পিরেসির কথা বলেন সেটি আমি মানি, আফটার দ্য ইভেন্ট, কিন্তু ইভেন্টটাকে যদি আপনি কনস্পিরেসি ধরেন তাহলে কি হবে, আপনি এগুলোকে অনেককে বাঁচানোর চেষ্টা করা হবে, মানে বাঁচানোর চেষ্টা করা হবে, কারণ ইভেন্টের পরের ঘটনা এই প্রচার করা, আপনার কাছে পাঠানো, ভাইরাল করা, কিংবা কোনো একটা দলের বিরুদ্ধে মিছিলের জন্য প্রস্তুতি নেওয়া, কোনো দলকে ছোট করা, কোনো দলকে ইঙ্গিত করে পুরো বিষয়টাকে উপস্থাপন করা, এই সব বিষয়গুলো হচ্ছে ষড়যন্ত্রের অংশ। এবং এই সব বিষয়গুলো যারা করে তারা হচ্ছে এই বিষয়গুলোকে কাটা ঘায়ে লবণ ছিটা এবং মানুষের মধ্যে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এবং অবশ্যই সবাই, প্রত্যেকটি মানুষ মানসিক ভাবে তারা ভেঙে পড়েছে, যারাই দেখেছে, যারাই শুনেছে, তারা সবাই ভেঙে পড়েছে। আমার সাথে যত মানুষের কথা হয়েছে দেশে বিদেশে, তারা বলল ভাই আপনি রাজনীতি করা ছেড়ে দেন। আমাকে এমনও বলেছে রাজনীতি করার দরকার নাই। তার মানে এই রাজনীতিতেই তারা চিহ্নিত করার চেষ্টা করেছে, এবং যারা করেছে তারা খুবই সচেতনতার সাথে পুরো রাজনীতিকে নষ্ট করার চেষ্টা করছে। এবং তার মানে কি, এটা কি ওই যে বিরাজনীতিকরণেরই একটা গেম হতে পারে? হ্যাঁ, এখন বিরাজনীতিকরণের গেম নিয়ে যারা খেলছে তাদের বিষয়ে আমি বেশি কথা বলতে চাই না এখন, কারণ মিটফোর্ডের ঘটনাটি আমি ঘটনায় চলে যেতে চাই। এই জন্য ঘটনায় যেতে চাই, তাহলে ঘটনাগুলো সমাধান হবে, এবং সমাধানের পরে কনস্পিরেসি নিয়ে কথা বললেই কিন্তু আমি তাহলে ওই কে করলো, তার ষড়যন্ত্র কেন করলো, তাহলে আমি একটু অন্যদিকে চলে গেলাম। ফলে কি হবে, আমিও তাদের মতনই, কারণ আপনি দেখবেন যে আওয়ামী লীগ যখনই কোনো ঘটনা ঘটে তখনই তারা বলে এটা কোনো ষড়যন্ত্র ছিল, এটা অপশক্তি, দেশকে ধ্বংস করার, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির লোক কাজ করছে, ছাত্রলীগই হত্যা করছে, তখন তারা বলছে না এটা কোনো একটা অপশক্তি। তার এই চরিত্র যাতে আমরা আবার বহন না করি, একই চরিত্র যদি বহন করি তাহলে কি হবে, সেটাও মুখে ষড়যন্ত্র। আমি স্পষ্ট বলতে চাই, এটি সম্পূর্ণভাবে যারা করেছে তারা একটি রাজনৈতিক দল, ধরেন আমি যে রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দলের কর্মীরা করেছে, নেতারা করেছে, তাহলে দায়ভার পুরো দলের না তার। তাহলে দল কি করেছে, দল তাকে বহিষ্কার করেছে। বহিষ্কার কি মানুষের, না শুধু বহিষ্কার না, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মানুষের মনে শান্তি দিয়েছে না, তাহলে তার ফাঁসি চেয়েছে। ওই আরেকটি অনুষ্ঠানে আমি দেখেছি হাইবুন নবী সোহেলও বলছিল, উনি বলছিল তাদেরকে যেভাবে হত্যা করেছে ওইভাবে হত্যা করলেও মানুষের মনে শান্তি হবে না। এটাও সত্য কথা,
কিন্তু মূল প্রসঙ্গটা হচ্ছে কি, আপনি জানেন কি না যে এই বাংলাদেশের রাজনীতি অঙ্গনে 3টা লেয়ারের পলিটিক্যাল সেগমেন্ট কাজ করে। একটা আপার লেয়ার, একটা মিড লেয়ার, একটা লোয়ার লেয়ার। এই লোয়ার লেয়ারের পলিটিক্যাল লোকগুলোর মধ্যে আপনি যত বহিষ্কার করবেন তত তাদের প্রমোশন হয়। এই জিনিসটি কেউ জানে? জানে না। কিভাবে প্রমোশন হয়? তার নামটি ফলাও করা হয় যে সে বহিষ্কার হয়েছে। এবং এমনও আছে যে বহিষ্কার হওয়া ছেলে পেলেগুলা আমি ওন করি না, আমি আমার সমাজে দেখেছি যে পিতামাতার যার সন্তান একটা ছেলেকে খুন করেছে, সে খুন হওয়া বাসায় গিয়ে তাদের হাত পায়ে ধরে মাপ পেয়েছে যে আমার ছেলেকে আমি ত্যায্য করলাম, আমি সারা জীবনের জন্য তোমার পায়ে ধরে পড়ে থাকবো, তোমরা আমাদের ক্ষমা করো না, আমাদেরকেও ক্ষমা করো না, আমার সন্তানকেও ক্ষমা করো না। তখন তার মা বাবাকে তারা বলেছে যে আসলে আপনাদের তো কোনো দোষ নাই, আপনারা তো কোনো অন্যায় করেন নাই, অন্যায় করেছে আপনার সন্তান, কিন্তু আপনি যেভাবে ক্ষমা চাচ্ছেন, আপনি যেভাবে এসেছেন, বলেছেন ত্যায্য করেছেন, আমরা তাতেই খুশি যে আমাদের মন শান্তি পেয়েছে আপনি এতটুকু এসেছেন। কিন্তু আমি যদি পিতামাতা হয়ে বলি না আমার সন্তান তো খুন করতো না, সে এই কারণে খুন করেছে, এই এত অত্যাচারিত হয়েছে সে দীর্ঘদিন, তাহলে আমি আদর্শ পিতা না, আমি একটা নষ্ট পিতা, নষ্ট আমি একজন অভিভাবক। এই নষ্ট অভিভাবকের দায় দায়িত্ব আমরা কেউ নিতে চাই না। বিএনপি ঠিক তদ্রুপ ভাবে এমন একটি অভিভাবক হওয়ার চেষ্টা করছে বা করে যাবে যে যেখানে এই সন্তান এরকম হাজার হাজার ছেলে পেলে আপনি যেখানে দেখবেন সেখানে তো সবাই এখন বিএনপি করে, কারণ ভাবে বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতার সাথে থাকতে পারবে। এই যে চরিত্রগুলো, মাঠের এই চরিত্রগুলোকে আমাদের এখন সংযম করতে হবে, মাঠের চরিত্রগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আজকে হ্যাডম দেখানোর চরিত্র যে এই ছেলেটি যে হত্যা করছে, খুন করছে, সে ছেলেটির কোথায় হ্যাডম? সে ছেলেটি নিশ্চয়ই তার কোন নেতা রয়েছে, যে নেতার আরো কোনো উপরে কোনো নেতা রয়েছে, যে নেতার উপরে আরেকজন নেতা রয়েছে, সে জানে তার চেইন অফ কমান্ড কে, সে জানে যে আমার কোনো কিছু হবে না, সে জানে আমি জেলখানায় যদি যাই তাহলে আমার এই হত্যাটা আমাকে একটা ইনসেন্টিভ দিবে। কি দিবে? আমি যেভাবে বড় বড় পাটকেল দিয়ে মানুষকে নির্মম ভাবে বিভৎসভাবে হত্যা করেছি, সেই হত্যার কারণে আমার নাম বাড়বে, ক্রেডিট বাড়বে, আমাকে আরো বড় মানের সন্ত্রাস মনে করবে, আমার চাঁদার ডিমান্ড আগে পেতাম আমি 5 লক্ষ টাকা, এখন আমি 50 লক্ষ টাকা। কারণ কি? কারণ আমি বিভৎসভাবে মানুষ মারতে পারি। আমাকে যে বহিষ্কার করেছে সে বহিষ্কারের কাগজ সব জায়গায় আছে, ঘুরে দেখো, তার মানে আমি একটা ফ্যাক্টর, না হলে আমাকে বহিষ্কার করতো না। এই ধরনের যে বিষয়গুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা গবেষণা করছি কিনা, এগুলো নিয়ে আমরা ভাবছি কিনা, আমাদের ভাবতে হবে। দেখেন সবসময় আইনের একটা ভাষা আছে যে চেইন অফ কজেশন দেখতে হয়, কি কি কারণে চেইন দেখতে হয়, এবং গবেষকরাও যখন গবেষণা করে তারা থিওরি অফ চেঞ্জ বের করে, কোন কোন থিওরির কারণে চেঞ্জ। আমাদের এগুলো নিয়ে এখন ভাবনার বিষয় রয়েছে। এই যে রক কাটার বিষয়, আমি যদি স্বাভাবিকভাবে শুধু জামাতকে দোষ দিই না, জামায়াতে শুধু রক কাটে, তাহলে আমি তাহলে রক কাটা বন্ধ করতে পারবো না। আগামী দিনে আরো সোহাগ, আরো বিশ্বজিৎ তৈরি হবে যে বিশ্বজিৎ সোহাগ নিয়ে শুধু আলোচনা করব এবং আমরা কোনো না কোনো দলকে ব্লেম দিব। এখন আসি আপনার কথায়, তাহলে ষড়যন্ত্র যারা করে তাদের চরিত্র এবং তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই ধরনের ঘটনা যাতে প্রায় হয়, এবং এই ধরনের ঘটনা ঘটলে তারা যে সুযোগগুলো নিতে পারে, এই ব্লেম গেম করে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে এবং দেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে উন্নয়নের ধারা নষ্ট করা এবং দেশটাকে অন্য খাতে প্রবাহিত করা যায়, এমনকি পারলে নির্বাচনে বানচাল করা যায়, তাহলে তাদের এই চরিত্রগুলো উন্মোচন করতে হবে। তাহলে আমরা 3টা লেয়ারে 3টা বিষয় আমরা ভাবতে পারি। তাহলে এক ধরনের ষড়যন্ত্রকারীদের বিষয়ে আমরা চিন্তা করতে পারি, এই ষড়যন্ত্রকারী কারা, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমরা বাংলাদেশের রাজনীতির যে অবস্থান, সে রাজনীতি হ্যাডম নেওয়া রাজনীতি, শুধু নিচের লেভেলে বহিষ্কার আমরা করব না, আমরা সর্বোচ্চ শীর্ষ পর্যায়ে যে সকল বড় বড় নেতাদের আশীর্বাদ নিয়ে এরা নিচের মাঠ পর্যন্ত রাজনীতি করার সুযোগ পায়, তাদেরকে বহিষ্কার করার কথা আমরা চিন্তা করতে পারি। এবং সেই বহিষ্কার দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমরা এই গ্রামের একটি ছেলে আজকে হত্যা করেছে, আরেকটা ছেলে হত্যা করেছে, বিএনপির কোন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বহিষ্কার হয়ে গেছে, তখন ঘটনা ঘটবে সারা বাংলাদেশ চিন্তায় পড়ে যাবে। তাহলে কেন এত ধরনের বড় ধরনের একটি পরিকল্পনা করেছে? মানুষের মনে একটা বড় ধরনের তৃপ্তি তৈরি হবে, শান্তি তৈরি হবে। পাশাপাশি থার্ড যে লেয়ারের কথাটি আমি বলছি সেটি হচ্ছে এই সামগ্রিক প্রশাসনের যে অবস্থা, দায় দায়িত্ব না নেয়া, দায় দায়িত্ব না নিয়ে দায়সারা ভাবে দেশটাকে চালানো। কারণ বাবা যে না, এখন তো এই সরকার তো দীর্ঘস্থায়ী হবে না, সে এটা ভেবে সে এখন এই সরকারের পারপাস সার্ভ করছে না, কিংবা সে ভাবছে না এখন এই সরকার না থাকলেও আগামী দিনে যে সরকার আছে তাদের নেতাদের সাথে আমি যোগাযোগ রাখছি, তারা যে কোনো কাজই করতে পারে। আর বিভিন্ন থানার ওসিরা এরা এখনো বড় বড় নেতাদের সাথে তদবির শুরু করে দিয়েছে যে সে এই থানায় থাকতে পারবে কিনা, আগামীতে ক্ষমতায় গেলে কোন থানায় থাকতে পারবে, কোথায় যেতে পারবে। এ ধরনের বিষয়গুলো একদম প্রকাশ্যে বলে দেওয়া উচিত। সেটি যদি আমার দলের, আমি যে দলের রাজনীতি করি সে দলের রাজনীতির যদি ক্ষতি হয়, কিন্তু দেশের স্বার্থে এগুলো মোড়ক উন্মোচন করা উচিত, এগুলো সম্পূর্ণ মানুষের সামনে খোলাসা করা উচিত। এই মানুষগুলো অপরাধ করছে, এই মানুষগুলোর অপরাধের কারণে, এই মানসিক চরিত্রের কারণে
আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দ্বিধাগ্রস্ত হচ্ছি, এবং দেশে এ ধরনের অমানবিক চরিত্রের মানুষ, পাশবিক নির্যাতন করা মানুষ, হত্যা করা মানুষ, এই মানুষগুলো আবির্ভাব তৈরি হচ্ছে। আমরা অনেক দৃশ্যই তো দেখি না, আজকে এই ভিডিও ফুটেজ আজকে ভাইরাল হয়েছে বলে দেখেছি, আমরা অনেক ঘটনাই ঘটে যেগুলো ভাইরাল হয় না, অনেক ঘটনায় অনেক চাঁদাবাজির ঘটনা ঘটে সেগুলো ভাইরাল হয় না, কিন্তু আমরা সবাই মিলে কি করি, চাঁদাবাজি কোথায় করলেই আমরা বলি সেই বিএনপির লোকটা চাঁদাবাজি করে। ভাই আপনি বলেন না কেন, এটি বাংলাদেশে একটি লোক চাঁদাবাজি করেছে, একটি মিরপুরের একটি লোক চাঁদাবাজি করেছে, মোহাম্মদপুরে একটি মানুষ চাঁদাবাজি করেছে, তাহলে তো আপনি সমাধান করতে পারবেন। আপনি যদি সাথে সাথেই একটা লোককে ট্যাগ লাগিয়ে দেন, ভাই সবাই লোকজন তো যার যার স্বার্থে যার যার ধান্দা ফিকিরে বিভিন্ন জায়গায় করে, সবকিছু দেখার দায়িত্ব, সবকিছু দেখার দায়িত্ব তো সমগ্র সবার আমাদের। এবং আমরা যদি নিজের মতো করে দেশটাকে না ভাবি, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্টরা আবার আসবে। এবং এই সকল নৃত্য আমরা দেখেছি 16-17 বছর দেখে আসছি, এই লাশের উপরে নাচ, আমরা এই দৃশ্য দেখেছি। আমরা আগের এই কথাগুলো বলে আমরা আমাদের এই দৃশ্য, এই নৃত্যকে আমরা জায়েজ করতে পারবো না। আমরা দেখেছি, আমরা সেই বন্ধ করার জন্যই তো 5ই আগস্ট এসেছে, বন্ধ করার জন্যই তো জুলাই বিপ্লবটা হয়েছে, এবং সেই বন্ধ করার জন্যই তো এতগুলো মানুষ আত্মহুতি দিয়েছে। ফলে আমি যেটি নাজমুস সাকিব বলতে চাই আপনাকে, যে মিটফোর্ডের এই বিভৎসতা আমরা একদিকে ষড়যন্ত্র হিসেবে নিলাম, যেটা ঘটনার পরে বা ঘটনার পূর্বে কোনো না কোনো ব্যক্তির হেডম দেখানোর ঘটনাই হচ্ছে মূল কারণ। এবং এই সকল হেডম ঘটনা প্রভাব বিস্তার করা আধিপত্যের রাজনীতি, এই আধিপত্য প্রভাব বিস্তারের রাজনীতি থেকে দূরে না আসলে এই মিটফোর্ডের ঘটনা পুনরাবৃত্তি আবারও হবে। আপনি আবারও কয়েকদিন পরে আরেকটি ব্যক্তির ঘটনা নিয়ে আসবেন আপনি এই অনুষ্ঠানে, যে এই ঘটনাটা মৃত্যুটি হলো, কেন হলো। অসংখ্য ধন্যবাদ জনাব নয়ন বাঙালি। তো আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, আবার ইদানিং দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে, এবং একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে হয়তোবা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা আমাদের বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পেরেছি বা জানতে পারছি, সেটা হচ্ছে যে এই সরকারের ভেতরে একটি অংশ রয়েছে যারা চাচ্ছে যে কোনো ছলছুতায় নির্বাচনটাকে পিছিয়ে দিতে বা বানচাল করে দিতে, এবং দীর্ঘমেয়াদে এই সরকারটিকে ক্ষমতায় বসিয়ে রেখে নিজেদের হালুয়া রুটির বন্দোবস্ত করতে। তো এখন একদিকে তারেক রহমানের কাছে একটা কমিটমেন্ট করে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনূস যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আবার একদিকে ওই লক্ষ্যকে সামনে রেখেই এই প্রশাসনেরই কেউ কেউ মিডিয়াতে একটা ভাইব দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে সব প্রস্তুতি তারা সম্পন্ন করতে বলছেন। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভেতরে এটি অংশ তারা চায় না যে নির্বাচন অনুষ্ঠিত হোক। তো এই যে নির্বাচনকে নিয়ে নানামুখী তৎপরতা বা ষড়যন্ত্র যা কিছু আমরা দেখছি, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমরা তো নির্বাচন নিয়ে কথা বললেই আমরা ভাবি যে এই নির্বাচনের ক্রেডিটটা কে নিবে। নির্বাচনের মানে যখনই কোনো ভালো বিষয় নিয়ে আপনি উপস্থাপন করবেন, সেই উপস্থাপনের সাথেই আমরা আমাদের মধ্যে এটাও একটা ধরেন মানে একটা বিকৃত চরিত্রের মানসিকতা আমাদের রাজনীতির মধ্যে চলে আসছে। আমরা বেনিফিশিয়ারি কি হবে সেটা সাথে সাথে ভাবার চেষ্টা করি ইনস্ট্যান্ট, বাট আমরা ভাবার চিন্তা করি না যে নির্বাচন মানেই গণতন্ত্র, নির্বাচন মানেই একটা দেশকে একটা রেলের মধ্যে ওঠানো, যে রাস্তায় যাবে সেই রাস্তাটাকে নির্বাচনের পথে। আমি আজকে নির্বাচিত হলাম না, কিংবা আজকে আমি এমপি হলাম না, আজকে আমি সরকার গঠন করলাম না, কিন্তু রেলে তো ট্রেন যাত্রা তো শুরু হয়ে গেল। এবং এই যাত্রার আমরা একজন সারথি হিসেবে, সাথী হিসেবে আমরা তো আগামী দিনের পথে যদি হাঁটা শুরু করি, আগামী দিনে আমি এমপি হতে পারবো, কিংবা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা থাকতে পারবো। এই আগামীর কথা কেউ ভাবে না, ইনস্ট্যান্ট নগদ নারায়ণ চায়। এবং এই নগদ নারায়ণ চাইতে গিয়ে এইসব লোকগুলো কিছুই পায় না জীবনে, এবং পায় না এজন্যই পায় না, তার কারণ হচ্ছে ওরা হারায়, ওরা দিক বিদিক হয়ে যায় এবং দেশটাকে বিভ্রান্ত হয়ে যায় এবং নষ্ট পথে পরিচালিত করে। এবং আমরা যেটা নির্বাচন নিয়ে অনেক অনেক আলোচনা আমরা করিয়ে যাচ্ছি, আমরা নির্বাচন নিয়ে আলোচনাটা যত বেশি করবেন তত বেশি আমরা মনে হচ্ছে সরকারকে চাপে রাখতে পারবো। কিন্তু যত বেশি আলোচনাটি আমরা যদি চাপের মধ্যে ভাবটা দেখাই যে আমি নির্বাচিত হব বলেই আমি নির্বাচনটা চাই, সেই ভাবনার জায়গাটাও আবার দৃষ্টিকটু আমার কাছে মনে হয়। এটা আমি চাই, এজন্য চাই যে আমি এটা পাবো। তা আমি চাইবো, কিন্তু চাওয়ার ধরনটা হবে আমার নির্বাচনের কথা, গণতন্ত্রকে নিশ্চিত করার কথা, এবং সেখানে যাতে কোনো ধরনের অপশক্তি কাজ করতে না পারে। অপশক্তি কারা? অপশক্তি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। অপশক্তি হচ্ছে ভারতের একটি নির্ধারিত এজেন্ট, যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, জোর করে অন্যায় করে 16-17 বছর দেশটাকে অন্যায় রাজত্ব চালাচ্ছে। সেই রাজত্ব চালনাকারীর প্রধান ব্যক্তি শেখ হাসিনা, যিনি এখন ভারতে অবস্থান করছেন। এই অপশক্তি কারা? এই পুরো দলটি, যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম আর পরিচালিত হবে না। তার মানে এই অপশক্তিকে আপনাকে মাথায় রেখে নির্বাচনের কথাগুলো বলতে হবে। আর আপনি যদি নির্বাচনের কথা না বলেন, তাহলে অপশক্তিগুলোকে আপনি সুযোগ দিয়ে দিচ্ছেন যে অপশক্তিগুলো আরো ফেলে ফুপে মোটা হবে এবং আরো মোটা তাজা হয়ে তারা আপনাকে আরো বেশি এই ভাইরাস ব্যাকটেরিয়া
কথাগুলো আমাদেরকে এমন ভাবে সংক্রামিত করবে সমাজে, তাহলে আরো বেশি ক্ষতি হবে, আমাদের ড্যামেজ করে দিব সমাজটাকে, রাষ্ট্রটাকে ড্যামেজের হাত থেকে বাঁচানোর জন্যই তো নির্বাচনটা। আমি যখনই আগাইতে চায় তখনও ভাবে কেউ ষড়যন্ত্র, পিছাতে চায় ষড়যন্ত্র। সরকারও আমি মনে করি একটা বেকায়দার মধ্যে থাকতে পারে, যে আরে ভাই কোন দিক যাব, যদি ডিসেম্বরে করি তাও বলে কোনো ষড়যন্ত্র কিনা, যদি জুনে করতে চাই তাও ষড়যন্ত্র কিনা। তাহলে সরকারের কি উচিত ছিল, সরকারের একটা রোড ম্যাপ শুরুতে আসার পর থেকেই ভাই নির্বাচনটাই মূল জায়গা, নির্বাচনের জায়গা করা উচিত ছিল। যেহেতু করে নাই, বিভিন্ন সংস্কারের বিষয় যাচ্ছে, ঐক্যমত কমিশন তারা কাজ চালিয়ে যাচ্ছে, অনেকটাই ঐক্য হয়েছে, যে দুটি বিষয়ে আজকে ঐক্য নিশ্চিত হলো, প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা কখন জারি করতে পারবে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করলো। আমি মনে করি আগামী দিনে তারা আরো অনেক ভালো ভালো বিষয় তারা নিশ্চিত করতে পারবে। এখন ডিসেম্বরে যেটি বলেছে শফিকুল আলম প্রেস সচিব বলেছে, যে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর সকল প্রধানদেরকে নিয়ে বসেছে, উপদেষ্টাদেরকে নিয়ে বসেছে এবং সকলকে প্রস্তুতি নিতে বলেছে, যে ডিসেম্বরের মধ্যে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পর্যায়ে চলে আসে যাতে মানুষ সবাই নির্বাচনের একটি আবহাওয়া খুঁজে পায়। এবং তারা আরো চেষ্টা করছে যে 18 থেকে 32 বছর বয়সের যারা প্রথম ভোটার, যারা ভোট দিতে পারে নাই জীবনে কখনোই, যাদের বয়স ধরেন 17 ছিল 17 বছর আগে, তাদের বয়স হয়েছে এখন 34 বছর, তখন 17 বছর বয়সে সে ভোট দিতে পারে নাই, কিংবা পরে যখন ভোটার হয়েছে তখনও তিনটি বার ভোট দেয় নাই। ফলে এই 34-32 বছরের ছেলে পেলেগুলো 17 থেকে 35 বছরের এদের জন্য একটি আলাদা বুথের ব্যবস্থা করা। এখানেও আমরা অনেক ষড়যন্ত্র ভাবতে পারি যে এটা কেন করতে চাচ্ছে, এটা করলে কি হবে, এটা করলে তো তাহলে আর অন্য কোনো সমস্যা হয় কিনা, বা এটা তাদের দেখার বিষয় কিনা, এরা কোন দিকে যায়, এরা কোন পথে যাবে, বা এদেরকে নিয়ে স্বপ্ন দেখে একটা শ্রেণী, বুঝে না বুঝে সেটা কিনা। আর কিন্তু আরেকটি সংশোধন আসছে, আপনাকে বলে রাখি, সেটা না ভোটের সংশোধনী আসছে, না ভোট দিতে পারবে। আপনি যদি বিএনপি কে পছন্দ না করেন, জামাতকে পছন্দ না করেন, এনসিপি কে কাউকে দেখতে না চান, না ভোট, তাহলে এমনটি কোনো ঘটনা, হ্যাঁ না ভোট ভালো, আমিও সেটিকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটি আমাদের সংস্কৃতির যে অবস্থা হয়েছে, আমরা তো ধরেন সবাই কি সবার মধ্যে একটা মনে করেন কাকে ঠেকাতে পারলেই আমরা বাঁচি, মানে আমরা পরের যাত্রা ভঙ্গ করি, নিজের ক্ষতি করেও, নিজের নাক কেটে। এইটা কিন্তু একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। এই যে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে দেশের যাত্রায় নষ্ট হয় কিনা, সেখানে না ভোটের সংস্কৃতিটা আমাদেরকে আরো কোনো বিপর্যয়ের দিকে নিয়ে যায় কিনা সেটি ভাবতে হবে। এখন শঙ্কার কথা বললাম, স্বস্তির কথা বলি। স্বস্তিটা হচ্ছে যে নির্বাচন আসলে হতেই হবে, কারণ নির্বাচন হবে এজন্যই হবে কারণ এই সরকার নিজেরাই অনুধাবন করতে পারছে যে তারা আসলে টিকে থাকতে পারবে না। এটি যে বাস্তবতা। কেন বাস্তবতা আপনি যদি জিজ্ঞেস করেন, যে সেই বাস্তবতা হচ্ছে, ধরেন বাংলাদেশের অর্থনীতির যে চাকাটা, সেই চাকাটা সচল রাখতে হলে আমাদের যে জায়গাগুলো দেখতে হয়, আমাদের রেমিটেন্স খাতটা দেখতে হচ্ছে, সেই রেমিটেন্সের অবস্থা, আমাদের জিডিপি কোন জায়গায় নেমে আসবে আগামী দিনে। আমরা যা শুনতে পাচ্ছি যে জিডিপি যদি নেমে আস্তে 3.9 বা 4 নেমে আসে, তা দুর্ভিক্ষ হয়ে যাবে। আমরা যদি এই গার্মেন্টসের যে ট্যারিফে আমরা দেখেন, আমরা মাত্র দেন দরবার করেছি, বা ইউনিট সরকারকে আমরা বলছি অনেক স্ট্রং পাওয়ারফুল, মানে আমেরিকার সাথে তার বোঝাপড়া খুব ভালো আমরা ভাবি, কিন্তু 37% থেকে মাত্র 2% কমাতে সক্ষম হয়েছে। যেখানে ধরেন ভিয়েতনাম, তারা কিন্তু 46 থেকে 26%, 20% কমিয়ে নিয়ে আসছে। এমনকি ভারতও তারা কিন্তু তাদের 26% থেকে তারা 20% দিয়ে চলে আসছে। তারা এমনিতে 26% তাদের 20% দিকে চলে আসবে শুনছি। এখন এখানে তাহলে কোন দিকে যাচ্ছে দেশ যাবে না, এটা আসলে এভাবে কেউ ব্যাখ্যা করার চেষ্টা করছেন আমান আলী, যে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি নরেন্দ্র মোদীকে তিনি রংপুরের হাড়িভাঙা আম পাঠাচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে তিনি নরেন্দ্র মোদীকে আম পাঠাচ্ছেন, নরেন্দ্র মোদীর দেশ তারা তাদের উপরে যে আরোপিত শুল্ক সেটাকে একটা সিগনিফিকেন্ট হারে কমিয়ে ফেলতে পারছে। আমাদের এই যে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে দফায় দফায় বৈঠক করলেন, বৈঠকের ফলাফল কিন্তু অশ্বডিম্ব, 35% শুল্কই বহাল থাকলো। তো তার মানে অনেকে ধারণা করছেন যে এই খলিল তো তাহলে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, যে ইচ্ছাকৃতভাবে সে শুল্ক হ্রাস করতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এবং এই নরেন্দ্র মোদীর সরকার এ থেকে আলটিমেটলি বেনিফিশিয়ারি হতে যাচ্ছে, যে এখন বাংলাদেশের গার্মেন্টস পণ্য সেটা যুক্তরাষ্ট্র না নিয়ে তারা ভারতের গার্মেন্টস পণ্য নেবে, এবং ওই সুযোগটাই ভারতকে করে দেওয়া হলো, এবং ভারতকে আম পাঠিয়ে তুষ্ট করা হচ্ছে। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে এই যে যাদেরকে আমরা বলি যে লেন্দুব দর্জি বা লেংটু সোলেমান, এরা যদি আজকে এই ঘটনাটা যদি তারেক রহমান বিএনপি ক্ষমতা থেকে যদি এ ধরনের একটা ঘটনা ঘটতো, আপনি কল্পনা করে দেখেন যে লেংটু সোলেমানরা কতগুলো ভিডিও বানাতো বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে, এবং তাকে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট বলে গালাগালি করতো। কিন্তু এখন কিন্তু আমরা ওই আলোচনা দেখতে পাচ্ছি না, যে ডক্টর ইউনূস কেন নরেন্দ্র মোদীর সাথে এত দহরম মহরম, তাকে আম পাঠান কেন, আমাদের পণ্যের উপরে যে 35% যে শুল্ক এটা কমাতে ভূমিকা নিচ্ছেন না, তার মানে কি ভারত যাতে একটা ভালো সুবিধা পায় আমেরিকা থেকে, ওই কারণেই কি এটা করা হলো? এই প্রশ্ন কিন্তু আসছে। এটা আপনি কিভাবে দেখছেন? না, প্রশ্ন, আমরা তো ধরেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে
আমরা যেটা আমরা ভেবেছিলাম, আমাদের স্বপ্নের জায়গা ছিল যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাংলাদেশের ভেতরে নির্বাচনটা দেখবে এবং বাংলাদেশের বাইরে যে বৈশ্বিক যে যোগাযোগগুলো রয়েছে, ডক্টর ইউনূস সাহেবের যে সম্পর্কগুলো রয়েছে, সেই সম্পর্কগুলোর মাধ্যমে আমরা আরো বেশি মাত্রায় আমাদের অবস্থানটাকে আরো উন্নীত করতে পারবো। এখন উনার পেরেছেন কি ওনার ব্যর্থতা সেটি ইভালুয়েশন করার এখনো সময় হয়নি। কারণ হচ্ছে গিয়ে কি, আমরা উনাকে ধরেন, উনাকে তো বিশ্বের মানুষও কিন্তু অনুধাবন করে উনি তো নির্বাচিত সরকার না, উনি একটি অনির্বাচিত ব্যক্তি, একটি অন্তর্বর্তীকালীন ব্যক্তি, যে ব্যক্তিটি অল্প সময়ের জন্য দেশে এসেছে। উনি তো বিনিয়োগের যে মহাসম্মেলন করেছেন, সেখানে বিনিয়োগের ব্যাপারে মানুষ যারা বিনিয়োগ করবে তাদের মধ্যে কিন্তু একটা চালিত সরকারের মধ্যে তারা থাকতে চায়, যে চালিত সরকারের মধ্যে তারা তাদের স্বপ্ন বাণিজ্য সবকিছু চালিত করতে পারবে। অন্যথায় এখানে ডক্টর ইউনূস নিজেকে অনুধাবন করতে পারবে যে আসলে সেটা কতটুকু যথেষ্ট। বাট আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকার আসলে নিজে থেকেই অনুধাবন করতে চেষ্টা করে যে আমাদের তো আসলে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়াটাই আমাদের উচিত। কারণ হচ্ছে আমরা ডে বাই ডে যেভাবে যেটি ফেস করবো, ধর এর পরের ফেসটি কি করবে আমি বলে রাখি আপনাকে, যদি সত্যিকার অর্থে ট্যারিফ 36 থেকে 37 থেকে 35 পর্যন্ত, এমনিতে 26 পর্যন্ত আনতে না পারে, ব্যর্থ হয়, চেষ্টা এখনো চালাচ্ছেন, তাহলে কি হবে, বাংলাদেশে যে 50 লক্ষ যে শ্রমিক যে রয়েছে, এই 50 লক্ষ শ্রমিকের মধ্যে আপনি তো ইউএসএ আমরা রপ্তানি করি $8 বিলিয়ন তাদের সাথে আমাদের ট্রেড, ধরেন ইউএস এর সাথে। এইখানে ধরে নিলাম আমেরিকার কত অংশ, যে আমেরিকার সর্ববৃহৎ, অন্যান্য আমাদের দেশে রয়েছে, ইউরোপের অন্যান্য দেশের সাথেও রয়েছে, কিন্তু আমেরিকার সাথে যে বৃহৎ অংশের 50 লক্ষ শ্রমিকের মধ্যে 10 লক্ষ শ্রমিক যদি এফেক্টেড হয়, ধরলাম 40 লক্ষ শ্রমিকের তাদের বাজারটা নিশ্চিত আছে, অন্য কোথাও বাজার হচ্ছে, কিন্তু 10 লক্ষ শ্রমিক যদি আমেরিকার কারণে বাজার অনিশ্চিত হয়, আপনি ভেবে দেখেন বাংলাদেশের অবস্থা কি অনিশ্চিত হয়। আপনি চিন্তা করে দেখেন, এই শ্রমিকরা যখন এই জুলাই বিপ্লবে কিন্তু শ্রমিক আন্দোলন একটা সময় হচ্ছিল প্রথম দিকে মজুরি নিয়ে, নিম্নতম মজুরি নিয়ে, সেখানে কিন্তু 2 জন শ্রমিক নিহত হয়েছে, এবং শ্রমিকরা কিন্তু আন্দোলন করেছিল মাঠে, তখন তো তারাও নেমেছিল মাঠে। আমরা হয়তো শ্রমিকদের আন্দোলনগুলোকে, শ্রমিকদের অবস্থানগুলোকে আমরা খুব একটা বেশি ফুটিয়ে তুলি না, আমরা টক শোতে বিভিন্ন জায়গায় শ্রমিকদের বিষয়গুলো বেশি আনি না, গার্মেন্টস শ্রমিকদেরকে আমরা নিজেরাও খুব একটা আন্ডারমাইন করি, কিন্তু এই গার্মেন্টস শ্রমিকদের রাজনীতি, গার্মেন্টস শ্রমিকদের ভাবনা, গার্মেন্টস শ্রমিকদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তার জায়গা আমাদের অনেক থাকা উচিত ছিল, আমরা নিজেরাও রাখি না। ফলে কি হবে, আমি যেটা ভয় পাই, এই 10 লক্ষ শ্রমিকের মধ্যে যে অসন্তোষ কাজ করবে, এই অসন্তোষ শ্রমিকগুলো রাস্তায় নামবে, এবং এই রাস্তায় নামবে, সেটা তারা কেন নামবে, তারা কিন্তু কোনো দলকে বসানোর জন্য নামবে না, কোনো দলকে নামানোর জন্য নামবে না, তারা তাদের প্যাকেট ক্ষুধায় নামবে, তারা তাদের কষ্টে নামবে, বাড়ি ভাড়া দিতে পারবে না, না খেয়ে থাকার কারণে নামবে। এই বিভৎস অবস্থা আপনি ঠেকাবেন কিভাবে, সেটি ডক্টর ইউনূস সরকার অনুধাবন করার পথে আছে, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং সেটির জন্য আমরা যেটা ভাবি, সেটা হচ্ছে আমাদের এমনি তো আমাদের ধরেন 3-4টা লেয়ারে আমরা গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করেছি। প্রথমে জিএসপি সুবিধা ছিল, তারপর জিএসপি সুবিধা বাতিল হলো, তারপরে এখন যে শুল্কটা ছিল সেই শুল্কের সাথে যুক্ত হচ্ছে আরো 35%। তো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি খুবই ঘোলাটে। এখন আমি ইউএস ট্যারিফের কথা যদি বাদও দিই, বাংলাদেশের তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে, বা আমরা যেভাবে কাদা ছোড়াছড়ি করছি, যে স্পেসটা আমরা তৃতীয় শক্তিকে বা নষ্ট শক্তিকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি কিন্তু আমাদের মধ্যে এই কাদা ছোড়াছড়ি করার কারণেই। এখন আমরা তাহলে কি কম্পিটিশন করবো না? অবশ্যই কম্পিটিশন করব। আমাদের কম্পিটিশনটা থাকা উচিত ছিল প্রগতির পথে, আমাদের কম্পিটিশন থাকা ছিল উন্নয়নের পথে, যেখানে আমরা উন্নয়নের যাত্রা থাকবো। একজন আলোচক বলছিল যে সরকার খুবই সুবিধাজনক জায়গায় থেকে কাজ করতে চায়, তার পারে না, এই কারণেই পারে না কারণ তারা মানুষের সাথে মিলেমিশে চলা মানুষগুলো তারা না, তারা মানুষের সাথে মেশা কোনো জনগণের অংশ না, মানুষের সাথে রাজনীতি করার অংশ না। সবই ঠিক আছে, কিন্তু মূল কথা হচ্ছে আমি তাদেরকে শুধু ব্লেম না করে আমি তাদেরকে বলতে চাই যে আসেন কাজে কাজ মিলিয়ে আমরা নির্বাচনের পথেটাই হাঁটি, যে পথটা আসলে এত কষ্টের না করি, যে কষ্টের করলে কি হবে, যে বললাম না যে সমস্যাগুলো আসছে আগামী দিনে, সেই সমস্যাগুলো আরো উদ্ভূত হবে। আজকে মিটফোর্ডের ঘটনা আমাদেরকে কাঁদিয়েছে, আজকে আমরা তো আর কাঁদতে চাই না, বারবার আমাদের মনের মধ্যে কষ্ট আনতে চাই না, আমরা এই বিভৎসতা থেকে মুক্তি চাই। এই মুক্তির জন্য আসেন একটা সরকারকে আমরা নির্বাচিত করে দেই, এবং সেই সরকারকে সবাই মিলে আমরা চালানোর চেষ্টা করি। তাহলে কি হবে, তাহলে এই যে সরকার ডিসেম্বরের, আমার যেটা মনে হচ্ছে যে সরকার অনুধাবন করতে পারছে, আমি যে অনুধাবনটা করছি আমার মন বলে হয়তো তারা পারছে, যে কারণে তারা নির্বাচনের সঠিক পথেই হয়তো হাঁটবে। আর বাকিটা যদি হয় তাহলে আমি আপনার সাথে একমত, এই সকল লোকগুলো ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছুই বুঝতে চায় না। অসংখ্য ধন্যবাদ জনাব নয়ন বাঙালি। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, এবং শেষ প্রান্তে আমরা যখনই আসি তখনই আমরা বিএনপির প্রসঙ্গে কিছু কথা বলি এবং তারপরে অনুষ্ঠানটি আমরা শেষ করি। আজও তার ব্যতিক্রম হবে না। তো বিএনপি প্রসঙ্গে এখন কথা বলতে গিয়ে যেটা প্রথমেই বলতে হয়, যে এটা একদম দৃশ্যমান হয়ে গিয়েছে যে বিএনপি কিন্তু এখন এক ধরনের ষড়যন্ত্রের শিকার
হতে যাচ্ছে বা হয়েছে। কারণ আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখন বিএনপির একজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭৭ বছর বয়সের একজন মানুষ, তিনি প্রচন্ড গরমে তার নেতাকর্মীদের সামনে যখন বক্তৃতা দিচ্ছেন, তো দেখা যাচ্ছে যে কোনো কোনো নেতাকর্মী তারা একটু শব্দ করছে বা তাকে মানে শব্দ সৃষ্টি করে তার কথার মাঝে একটা জটিলতা সৃষ্টি করছে। তো তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, গরমে তিনি একটু ক্ষোভে বিস্ফোরিত হয়ে হয়তো দেখা গেল তাদের কিছু ধমক দিলেন যে আপনারা থামুন। ওইটাকেও দেখা যাচ্ছে ট্রল করে এই ল্যাংটা সোলেমানের দল তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যে বিএনপির মহাসচিব তিনি তার দলের নেতাকর্মীদেরকে সামলাতে পারছেন না, এইভাবে একটা মানে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। এবং দেখবেন উঠতে বসতে খাইতে শুইতে বিএনপি এটা করছে, বিএনপি ওইটা করছে, বিএনপির এইটা খারাপ, বিএনপির ওইটা খারাপ, এভাবে নানাভাবে কিন্তু বিএনপিকে ক্যারেক্টারাইজ করা হচ্ছে যে বিএনপি আসলে আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই দেশের একটা ক্ষতি হবে বা বিপদ হবে, বা বিএনপি হয়তো আওয়ামী লীগের পথেই হেঁটে যাচ্ছে বা হেঁটে চলবে, এ ধরনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এটা একটা খুবই পরিকল্পনা মাফিকই কিন্তু করা হচ্ছে কিছু অত্যন্ত তথাকথিত জনপ্রিয় ইউটিউবারের মাধ্যমে। তো আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপি যে এই ধরনের ষড়যন্ত্রের শিকার হচ্ছে, বিএনপি কি সেটা উপলব্ধি করতে পারছে? আর যদি উপলব্ধি করে থাকে তাহলে সেটাকে কাউন্টার করার জন্য আপনার কি মনে হয় যে বিএনপি সঠিকভাবে সেগুলোকে কাউন্টার দিতে পারছে তাদের মিডিয়া সেলের মাধ্যমে বা তাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে? আপনি কি মনে করেন যে এই ষড়যন্ত্রটা বা অর্গানাইজড ওয়েতে বিএনপিকে যে গালিমালিপ্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আসলে বিএনপি আদৌ কোনো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার মতো সামর্থ্য রাখে কি? আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ নাজমুল সাকিব। যখন বিএনপির বিষয়ে আমরা আলোচনা করি তখন আমরা বিএনপির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমরা আনার চেষ্টা করি, এবং বিএনপির যেখানে কোথায় তাদের পরিপূর্ণতা রয়েছে এবং কোথায় ঘাটতি রয়েছে, সেই পরিপূর্ণতা এবং ঘাটতির একটা ব্যালেন্স আলোচনা যখন করি তখনই আমরা এক দুইটা জিনিসকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করি। যেমন ধরেন আজকে বিশ্ব দরবারে আমাদেরকে হেয় করা হয়েছে কিভাবে, শেখ হাসিনা যখন তার মেয়ে পুতুলকে একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো একটা জায়গায় রিজিওনাল দায়িত্বে দেয়া, যেখানে ভারতের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে, যেখানে অনেক যোগ্য প্রার্থী ছিল, সেই যোগ্য প্রার্থীদেরকে ডিঙিয়ে এবং মিথ্যা একটি অটো সিভি তৈরি করে তার ব্যাপারে উপস্থাপন করা, এবং তাকে সর্বশেষ ভারত টিকিয়ে রাখতে পারলো না, রাখতে পারবেও না, সম্ভব না। এটির মূল কারণ হচ্ছে একটা মিথ্যা তথ্য দেওয়া, এক, আর দুই হচ্ছে তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিনের। ছুটিতে পাঠিয়ে দেওয়া মানে বুঝে নিতে হবে সে আর নাই, সে আর ব্যাক করছে না। এবং এই যে ষড়যন্ত্র এই যেগুলো করছে, আগামী দিনের নেতৃত্ব তৈরি করার জন্য তার একটা উত্তরাধিকার তৈরি করার একটা অপচেষ্টা এবং একটা ভিন্ন প্রচেষ্টা, এবং যেখানে একটা মিথ্যা প্রচেষ্টা, যে মিথ্যা প্রচেষ্টা মানুষকে মিসরিপ্রেজেন্ট করা, মানুষের সাথে প্রতারণা করা। যদি এই সরকার টিকেও থাকতো, আওয়ামী লীগ যদি অপরাধ করে ধরেন টিকেই থাকতো, তাহলে কি হতো, আগামী দিনে এই পুতুলকেই প্রেজেন্ট করা হতো মানুষের সামনে। তার মানে একটা মিথ্যাবাদী, একটা যার কোনো সত্যতা নাই, তাকে নেতৃত্ব মানতে হতো মানুষের, জনগণকে। ঠিক সেই জায়গায় আপনি কম্পারেটিভলি যদি আপনি দেখেন যে বিএনপির রাজনীতিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কখনোই কোনোভাবেই তার সন্তানদেরকে আগামী দিনের উত্তরাধিকার হিসেবে প্রেজেন্ট করার কোন প্রকার চেষ্টাই উনি নিজে থেকে করেন নাই। যতটুকু হয়েছেন সম্পূর্ণ, ধরেন এখন তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি তার নিজস্ব রাজনৈতিক প্রজ্ঞা, প্রচেষ্টা, ইচ্ছা শক্তি, আন্তরিকতা দিয়ে মাঠ থেকে একটা গাবতলীর বগুড়ার এলাকার একটা মাঠ পর্যায়ের সদস্য পদ থেকে শুরু করে আজকে শীর্ষ পদ পর্যন্ত এসেছেন। হ্যাঁ, পারিবারিক অবশ্যই উনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, সেই হিসেবে ওনার অ্যাডভান্টেজ ছিল, ঠিক আছে, কিন্তু অ্যাডভান্টেজের সাথে তার যুক্তটা হয়েছে তার নিজস্ব পরিশ্রম, কাজ। ইচ্ছা করলে ওই সময় হতে পারতো কোনো একটি উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, টেকনোক্র্যাট, মিনিস্টার কিংবা অনেক কিছু কোনো দায় দায়িত্ব নেয় নাই। এবং তাই না, আমি কম্পারেটিভলি এই জন্যই করছি যে সেটা হচ্ছে যে আপনি বিএনপির এই যে উঠে আসার চরিত্রের একটা ধরনটা বলার জন্যই করছি। এখন তাহলে আসেন আপনি, আমাদের তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কোথায় বিএনপি? এখন আমি আগে বলেছি যে বিএনপির এখন ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপির মধ্যে একটা আধিপত্য বিস্তার করার একটা প্রবণতা কাজ করছে। আধিপত্য বিস্তার করার মানে আপনি যদি মানুষের পালস বুঝতে না পারেন, পালস বুঝতে হবে রাজনীতিবিদ হিসেবে। সবসময় মানুষের পালসটা কি, যে কোনো জায়গায় আপনি নাজমুল সাকিব দেখবেন যে আমাদের চরিত্র কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট। সবসময় আমরা কোনো একটা বৃহৎ ব্যক্তিকে দেখলে, কোনো একটা ক্ষমতাবান ব্যক্তিকে দেখলে তার পতন চাই, তার সমস্যাগুলো চিহ্নিত করতে চাই, তার সমস্যাগুলো বের করতে চাই, তাকে সহ্য করতে পারি না, মানে বিভিন্ন কারণ তৈরি হয়। সেটা আমাদের জেলাসি পয়েন্ট অফ ভিউ হোক, আমাদের ঈর্ষাপরায়ণতা হোক, আমাদের নিজেকে সংযম করার কম প্রবণতা হোক, যে কারণেই হোক। তাহলে কি হয়,
আপনি যদি সমাজের মধ্যে, এখন তো ক্ষমতায় বিএনপি নাই, কিন্তু বিএনপির কিছু সংখ্যক নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় এমন একটি আচরণ করছে যে বিএনপি এখন ক্ষমতায়, ফলে ক্ষমতায় না থেকে ক্ষমতার আচরণ দেখানোই মানে জনগণ থেকে দূরে সরে যাওয়া। এবং যখনই আপনি, আমি অনেক অনেক নেতার নাম বলতে পারবো যে সে বাসা থেকে বের হয় একটা মন্ত্রীর প্রোটোকল নিয়ে বের হয়, পারলে 15-20টা গাড়ি নিয়ে, বড় বড় দামি গাড়ি নিয়ে বের হচ্ছে, তাকে বিভিন্ন জায়গায় জায়গায় সিকিউরিটি দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় সে বিভিন্ন তার পদ পদবীকে ব্যবহার করে সে এমন একটি অবস্থান দেখানোর চেষ্টা করছে যে মনে হচ্ছে যে সে এখন মন্ত্রী না হলেও মন্ত্রীর মর্যাদায় রয়েছে, কারণ তার কথায় ওসি, এসপি, ডিসি সবাই শোনে। মন্ত্রী না হলেও সে আগামী দিনে মন্ত্রী হবে সেটা দেখিয়ে দিচ্ছে। ফলে সেটা বোঝার চেষ্টা করছে না যে এইটা যে আমি করছি, এই দৃশ্যগুলা মানুষ যারা রাস্তাঘাটে শুয়ে আছে, বসে আছে, যারা কলা বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতেছে, সেই বাদাম বিক্রেতার কিন্তু মনে বড় ধরনের একটা বড় চিহ্ন আঘাত কাজ করছে। সেই বাদাম বিক্রেতাই কিন্তু আগামীতে ভোট দিতে যাবে। তা সে বুঝতে পারছে না যে এই কাজগুলো আমার এখন দেখানোর দরকার নাই, আমি এই দেখাতে গিয়ে আমি বরঞ্চ দলটাকে ক্ষতিগ্রস্ত করছি। তাহলে এটা একটা শ্রেণী, যে শ্রেণীটা আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে এটা একটা পার্ট অফ যদি ডিসঅ্যাডভান্টেজ হয়, তাহলে সেটাকে সমাধানের যোগ্য সমাধান করবে কে? এখন সব সমাধানটা একদিকে, সবাই যে কোনো কাজ করবেন, সুনাম হলেও তারেক রহমান, দুর্নাম হলেও তারেক রহমান। এই যে ঘটনা, এত বিভৎস একটা হত্যাকাণ্ড হয়েছে, রাতের বেলা সারা রাত ধরে তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করেছেন কেন? তারেক রহমান এটার সাথে জড়িত? তারেক রহমান এই বিষয়ে জানে? তারেক রহমানের হাতে গড়াই ছেলে না, কিন্তু দোষ দিয়েছেন, কারণ আমরা তো দোষের সংস্কৃতির মধ্যে রয়েছি। এবং ঠিক তদ্রুপ ভাবে আমাদের যে লোকগুলো বিএনপি যারা করে, তারা দেখা যাচ্ছে নিজে দায় দায়িত্ব নিয়ে ভালো কাজগুলোও করে না। ভাই, ভালো কাজ করার জন্য তো কিছু দায় দায়িত্ব নিতে হয়, কিছু নিজের ঘাড়ে কিছু দায় দায়িত্ব নিতে হয়। আপনি দেখবেন যে এখন আসি আওয়ামী লীগের সাথে আবার কম্পেয়ার করি। এর আগের কম্পেয়ারটা করেছি তো ভিন্ন কম্পেয়ার, যেটি হচ্ছে আওয়ামী লীগকে আমি নেগেটিভ দেখিয়েছি, এখন আওয়ামী লীগ একটু পজিটিভ দেখাই। আওয়ামী লীগ দেখবেন বাংলাদেশের যত ইন্টেলেকচুয়াল, সাংস্কৃতিক কর্মী কিংবা যারা লেখক, কবি, সাহিত্যিক, এগুলোকে সবাই অ্যাকোমোডেট করতে চায় প্রচন্ড ভাবে। তারা তাদের একটা এজেন্ডাই রাখে যে যত বেশি এই এই মেধাবী মানুষগুলোকে, বুদ্ধিজীবী মানুষগুলোকে অ্যাকোমোডেট করতে পারবা, ততদিন তুমি টিকে থাকতে পারবা। তাদেরকে দিয়ে তোমরা বয়ান দিবা, তাদেরকে দিয়ে বিভিন্ন, যে তাদেরকে অপব্যবহার করবা, তাদেরকে খাটাবা, তাদের পকেটে কিছু টাকা গুজিয়ে দিবা, তাদের চরিত্র নষ্ট করে দিবা। সেই চরিত্র নষ্ট হোক, তার চরিত্র নষ্ট হোক, এই মেধাবী মানুষটার এই সম্পদটা কিন্তু আমার দলটা যাতে সুনাম করতে থাকে, এবং সেটা তারা এখন এটা সে হয়তো ভিন্নভাবে খেলেছে। এখন যদি আমি মনে করি পজিটিভলি খেলতে চাই, তাহলে অ্যাকোমোডেট করতে হবে আমাদের, তাহলে বিএনপিরও করা উচিত। হ্যাঁ, বিএনপি হয়তো নষ্ট খেলা খেললো না, তাদের পকেটে টাকা গুজিয়ে দিল না, কিন্তু অ্যাকোমোডেট তো করতে হবে। বিএনপির একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ করবে কি জানেন? বিএনপির কোন ইন্টেলেকচুয়াল গ্রুপ আরেকটি ইন্টেলেকচুয়াল গ্রুপকে ঢুকতেই দিবে না। সে যদি ঢুকতে চায়, তাদেরকে কিভাবে যাতে কোনোভাবেই মানে বিএনপি তো করতে যাতে নাই পারে, পারলে প্রয়োজন বোধে শীর্ষ নেতাদেরকে তার বিরুদ্ধে বলে তাকে এমন একটি দূরত্ব সৃষ্টি করবে যাতে সে কখনো ঢুকতেই না পারে। ফলে কি হবে? এটি একটি বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। যারা যারা সমাজের লেখক, সাহিত্যিক, কলামিস্ট কিংবা যারা বিভিন্ন জায়গায় কথা বলে, ওদেরকে অ্যাকোমোডেট না করে, এবং অ্যাকোমোডেট করার ক্ষেত্রেও তারা কি করে? তারা সম্পূর্ণ আঙ্গুলিটা দেখায় শীর্ষ তারেক রহমান পর্যন্ত, যে উনি যদি নেয় তাহলে যেতে পারবেন। আরে ভাই, আপনি কি করছেন? আপনি তো একটা দায়িত্বশীল জায়গায়, আপনি তাদেরকে অ্যাকোমোডেট করেন না, আপনি তাদেরকে নেন না। আপনি যদি দলের ভাইস প্রেসিডেন্ট হন, যুগ্ম মহাসচিব হন, কিংবা দলের সামান্য একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হন, তাতেও কিন্তু আপনার অনেক কাজ হবে। যে ঠিক আছে, আমি কয়েকজন 10জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে বসি, আমি আজকে 5জন কলামিস্ট নিয়ে বসি, যে কলামিস্টরা কলাম লেখে, আমি আজকে সব কেন, আপনি কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে তাকিয়ে থাকেন? তখন উনি ডাকবে। উনি কি হাজার হাজার লক্ষ লক্ষ লোককে নিয়ে প্রতিদিন ডাকতে পারবে? উনার তো সময় লিমিটেশন আছে। আমাদের তো দিনে 24 ঘন্টার মধ্যে ভাই কাজের সময় তো 10 ঘন্টা নিলে কাজ করলাম, আমার তো 10 ঘন্টার বেশি, 16 ঘন্টার বেশি কাজ করার সুযোগ নাই। দিন তো 24 ঘন্টার থেকে বড় না, দিন তো 48 ঘন্টার না। অতএব এই স্পেসটা আমরা ওনাকে দিচ্ছি না। ফলে কি হচ্ছে? আমরা এই অ্যাকোমোডেট আচরণটা নাই, বিএনপি এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে বিএনপি কি করতে হবে? কি এখনো সময় আছে হাতে, যেহেতু নির্বাচন সামনে, রাষ্ট্র চালাতে হবে আগামী দিনে, এই সবকিছু মিলিয়ে তাহলে বিএনপিকে অ্যাকোমোডেট করার একটা প্রক্রিয়া থাকতে হবে। ফলে এখন ধরেন আসেন বহিষ্কারের বিষয় বলি এবার একটু, তাহলে আমি শেষ করব। 40,000-এর বেশি নেতাকর্মী বহিষ্কার করা হয়েছে। ধরেন তাদের কি করা হয়েছে? খুব নিচের লেভেলের নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে, তাই না? না, ওদের কেউ চিনেই না। ঠিক আছে, ওরাই ভাই অপরাধ। শুনেন, বাংলাদেশের রাজনীতির কনটেক্সট আপনি ভালোই বোঝেন, আপনি বোঝেন, আমি বুঝি, অনেকেই বোঝে। এই নিচের লেভেলের এরা কিন্তু সম্পূর্ণ নিরীহ প্রাণী। এদেরকে, এই নিরীহ প্রাণীদেরকে সচল, শক্ত বাঘ বানানো হয়। কিভাবে? এই বাঘ বানায় উঁচু লেভেলের কোন লিডার, তার হাতের ছোঁয়া, পিঠের ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া, এই ছোঁয়াগুলো তাকে অনেক বড় লিডার বানায়, এলাকার বাঘ বানায়। কারণ আমাদের সমাজে মানুষগুলো
আমাদের সমাজের মানুষগুলো ক্ষমতা পেলেই বাঘ হয়, আর ক্ষমতা না থাকলে বিড়াল হয়ে ঘুরে বেড়ায়। আপনি দেখবেন এখন পকেট মার্কেট ছিনতাইকারীকে যখন ধরে না, তখন বিভৎস হয়, মানুষ মারতে থাকে প্রচন্ড। মনে হয় যেন এটা দেখাতে পারলেই খুব ভালো, এই মার দেখাতে পারলেই আমি সাহস দেখাতে পারলাম, কিন্তু ভাবে না যে তাকে আমি আইনের হাতে তুলে দিই, তাকে এখন না মারি এবং তাকে এমন একটা শিক্ষা দেই যাতে সে আর কখনো পকেট মার না করে বা ছিনতাই না করে। এই বিষয়টি আমাদের ঠিক তদ্রুপ রাজনীতির মধ্যেও কিন্তু হ্যাডম দেখানো একটি রাজনীতি প্রচন্ড ভাবে। কে কত নেতার সামনে কত বেশি সাহস, কত জোরে স্লোগান ধরতে পারবে, নেতার নামে যত বেশি স্লোগান ধরে, এবং নেতার অপোজিশন যারা আছে, ধরেন একই দলে যদি অপোজিশন থাকে, নিজেদের মধ্যে গ্রুপিং থাকে, সেই গ্রুপিং এর অপোজিশনকে কত ছোট করতে পারলো। নেতাকে গিয়ে বলা, ভাই আপনার অপোজিশন যাদেরকে আছে তাদেরকে লাঠি দিয়ে পিটাইছি, নেতা বলে সাব্বাস তুই তো বাঘের বাচ্চা। এই যে বাঘের বাচ্চা বানালো, এই ছেলেটাই হচ্ছে মিটফোর্ডের ঘটনার দায়ী, এই ছেলেটাই হচ্ছে এই ধরনের আগামী দিনের ঘটনা ঘটাবে। এই বিষয়গুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, এবং এই চিহ্নিত করে এই হ্যাডম দেখানো নেতাদেরকে একদম এখনই কেটে ফেলতে হবে, কচু কাটার মতন কাটতে হবে, একদম ফেলে দিতে হবে। কোনো দরকার নাই, কোনো খারাপ মানুষের অস্তিত্ব থাকতে পারবে না রাজনীতিতে, কোনো অপরাধী অন্যায়কারী নিকৃষ্ট চরিত্রের মানুষের কোনো অস্তিত্ব থাকতে পারবে না রাজনীতিতে। যদি সেই শপথ অবস্থান বিএনপি যদি দৃঢ় হয়, তাহলে বিএনপি বাংলাদেশের দীর্ঘদিন টিকে থাকবে, এবং বিএনপি জনগণের দল, জনগণ ভালোবাসে, এবং জনগণ ভালোবাসার জন্য বিএনপিকে সবচেয়ে বড় স্যাক্রিফাইস দিতে হবে, শুলে চড়াতে হবে নিজের লোকদেরকে, কিছু সংখ্যক লোকদেরকে, এবং সেই শুলে চড়ানোর জন্য প্রস্তুতি, এই কষ্টটা, এই স্যাক্রিফাইসটা, এই কনসিডারেশনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি এখন এর কাউন্টার একটি কথা আসতে পারে, আমার এই কাউন্টার, ভাই 16-17 বছরে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত নির্যাতিত হয়েছে বলে সে আরেকজনকে নির্যাতন করবে, সেটা মেনে নিব না। আর আপনি যে একটা ছেলে খুন হয়েছে, ভাই সেও তো গুন্ডা ছিল, সেটাও মেনে নিব না। সে যে ছেলে খুন হয়েছে সে আর গুন্ডা না, সে আমাদের কাছে শহীদ। এখন অতএব তাকে গুন্ডার ল্যাপ লাগাবেন, ট্যাগ করবেন, সেটা নিয়ে আপনি ডিফেন্স দিবেন, মানসিক ডিফেন্স দিবেন, প্রশান্তি দিবেন, সেটাও হবে না। তারপরে দুই দিকে কথা, একদিকে হচ্ছে যে এই 16-17 বছর নির্যাতিত হয়েছেন মেনে নিলাম, কিন্তু আপনি নির্যাতিত হয়েছেন বলে আপনি কাউকে নির্যাতন করবেন, সেটি মেনে নিব না। অসংখ্য ধন্যবাদ জনাব নাহাঙ্গালী এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনার সাথে আমাদের আবারও দেখা হচ্ছে। তো সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এ প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে অনেক কথা বললাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, এবং দর্শকদেরকে বলছি যদি বেশি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। সকলকে ধন্যবাদ।